কিরে, তোর এতক্ষণ লাগে আসতে? তুই কি বাসায় বসে মেকআপ করছিস যে তোর এত সময় লাগলো? আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে আর বলিস না, আমার বাবার বন্ধু তার পরিবার নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে। আর মা বলেছিল আজকে না আসতে, তাই জোর করে চলে এসেছি। এই কারণে দেরি হয়েছে। আজকে কিন্তু সারাদিন ঘোরাফেরা হবে, আর সব টাকা আজকে আমি খরচ করব, কারণ আজকে আমার বার্থডে, তাই খরচ করব। কিন্তু আমাকে কথা দিতে হবে, শাহরিয়ারের বার্থডের সময় শাহরিয়ার আমার মতো টাকা খরচ করবে। কিরে, তুই আজকে নিজে টাকা খরচ করবি? এটা কি আসলে বিশ্বাস করা যায়? সারা বছর তো আমাদের টাকায় ঘোরাফেরা খাওয়া দাওয়া করছিস, আর একদিনই তো তুই খাওয়াবি, তারপরে আবার এখন শর্ত দেওয়া লাগে? এই শাহরিয়ার, তুই আজকে তারিখটা লিখে রাখছে, এই দিনে রিয়াজ আমাদেরকে খাইয়েছিল। আচ্ছা এখন থাক, এসব ফাজলামি বাদ দিয়ে এখন তাড়াতাড়ি রওনা দেওয়া যাক। আর সন্দীপ কিন্তু অনেক দূরে, আমি ম্যাপের মধ্যে দেখলাম। আর ওখানে গেলে কোনো সমস্যা হবে না তো? আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই, শুধুমাত্র বাইকের কাগজপত্র আছে, জমা দিয়েছি, এখনও কিন্তু পাইনি। আরে কোনো সমস্যা হবে না, আমার এখানে 5টা বাইক আছে, আর 5টা বাইকের মধ্যে একজন একজন করে উঠবে 10 জন। আর একসঙ্গে 10 জন গেলে পুলিশ কোনো কিছু করতে পারবে না, আগে থেকেই সাইড দিয়ে দিবে। তারপর আমি বাইক স্টার্ট দিলাম। আমার পেছনে রিয়াজ বসেছে, আর রিফাতের পেছনে জুবাইয়ের। এভাবে আমরা মোট 5টি বাইক রওনা দিলাম সন্দ্বীপের উদ্দেশ্যে। ওখানে গিয়ে ঘোরাফেরা করব। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর সন্দ্বীপ এসে পৌঁছালাম। অনেক মজা করলাম, অনেক ঘোরাফেরা করলাম। বিকেলবেলা আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে আমাদের বাসায় আসতে শুরু করলাম, কারণ বাসা থেকে অনেকবার আমাকে কল দেওয়া হয়েছে আসার সময়। হঠাৎ করেই একটা গাড়ির সঙ্গে আবার লেগে যায়। ভুলটা ছিল ওই প্রাইভেট কারের। একটা মেয়ে ড্রাইভিং করছিল। আমি বাইক থামিয়ে সবাইকে নিয়ে কাছে গেলাম। কাছে যাওয়ার পর মেয়েটা নেমে আসলো। মেয়েটা নেমে আসার পর আমাকে দেখে বলতে লাগলো, এই ছেলে, চোখ কি হাতে নিয়ে ঘুরিস নাকি বাইক চালানোর সময়? মনে করিস তুই আকাশে উড়ে বেড়াচ্ছিস, তাই না? এভাবে কেউ বাইক চালায়? আর একটু হলেই তো আমরা খাদে পড়ে যেতাম, তখন কি হতো? এই যে ম্যাডাম, আপনি কাকে কি বলছেন? আপনি জানেন আমি কি? আর আপনি নিজের ভুলটা আমাদের উপর চাপাচ্ছিলেন কেন? হ্যাঁ, একটা গাড়ি যখন ওভারটেক করতে হয় তখন যে সিগন্যাল দিতে হয় সেটা কি আপনি জানেন না? আপনি আমাকে ওভারটেক কেন করতে গেলেন? আর ওভারটেক করবেন ভালো কথা, আপনি আমাকে সংকেত দিবেন নাকি? হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনি শুধু শুধু আমাদের উপর চেপাচ্যুতি করছেন কেন? এখানে তো আপনার ভুল, আর রাস্তার লোকজন দেখেছে আপনি কি করেছেন, আবার উল্টো আমাদেরকে কথা বলছেন। আপনি কি এখান থেকে যাবেন, নাকি আমরা অন্য ব্যবস্থা করব? দেখুন, এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনি একা একটা মেয়েকে পেয়ে আপনি মনে করেছেন এইভাবে আমাকে দোষ চাপিয়ে দিবেন, আর আমি সবকিছু মেনে নিব? কখনোই হতে পারে না, ফালতু। আর তখন এই গাড়ির গ্লাস নামিয়ে একজন মধ্যবয়স্ক লোক মেয়েটাকে ডাক দিল মেঘলা বলে। তারপরে মেয়েটা চলে গেল। তার মানে মেয়েটার নাম হলো মেঘলা। মেঘলা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে তার প্রেমে পড়ে যাবে। অলরেডি আমার বন্ধু রিয়াজ, সে তো ওই প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কারণে মেয়েটাকে কোনো কিছু বলেনি। তারপরে মেয়েটা তার গাড়ি নিয়ে চলে গেল, আর আমরাও ধীরে ধীরে বাইক চালাতে লাগলাম। সন্ধ্যাবেলায় পৌঁছালাম আমাদের শহরে, আর যে যার মতো বাসায় চলে আসলাম। আমি বাসার সামনে এসে দেখি, বাসার সামনে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়িটা আমাদের বাসার সামনে। আমি কোনো কিছু ভাবতে পারছি না, হঠাৎ করে এই গাড়িটা এখানে কীভাবে আসলো। তারপর আমি আমার বাইকটা ভেতরে নিয়ে রেখে কলিং বেল দিলাম, আর মা এসে আমাকে দেখে বলতে লাগলো, সারাদিনে তোকে একবার কল দিলাম, কিন্তু তুই কলটা কেন ধরলি না? আমি তো কোনো বিপদে পড়ে তোকে কল দিতে পারতাম, তাই না? মায়ের প্রতি তোর কতটা ভালোবাসা আছে এটা এখনই বুঝতে পারছি। মা, তুমি শুধু শুধু কেন এমনটা করছো? আর তোমার কিছু হলে আমি যে কোনো জায়গায় থাকি না কেন, সবার আগে আমি আসবো, এটা তুমি খুব ভালো করেই জানো। আর বিপদ হবে কোথা থেকে? বিপদ হলে আমি আগে সবার থেকেই পৌঁছে যেতাম। তুমি যে আমাকে কাজ করার জন্য কল দিয়েছো, এটা আমি খুব ভালো করে বুঝেছি। আর সারাদিন ব্যস্ত ছিলাম, বন্ধুদের সঙ্গে ট্যুরে গিয়েছিলাম সেই সন্দীপ। তাহলে তোর এই সময়টা কাটিয়ে দিতে এখানে আসার প্রয়োজন ছিল না। এত করে বললাম যে দুপুরবেলায় চলে আয়, কিন্তু আসলি না।
সকালবেলায় যেতে না করলাম, গিয়েছিস, ভালো কথা। দুপুরবেলায় চলে আসবি, আমার হাতের কাজগুলো করে দিবি। আমার কি কোনো মেয়ে আছে যে আমার সঙ্গে হেল্প করবে? তার মানে কি আমি তোমার মেয়ে যে আমি তোমাকে হেল্প করব? আমি এসব কাজ করতে পারি না, তুমি খুব ভালো করে জানো। আর বাবা কি করে? বাবা আসলো না কেন অফিস থেকে? এত কথা বলতে হবে না, এখন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আর মেহমান এসেছে, ওদের সালাম দিয়ে তারপর যাবে। সব কিছু এত বড় হয়ে গেছে, এখনও শিখিয়ে দিতে হয়। আমি ওনাদের সামনে আসলাম। ওনারা সোফার মধ্যে বসে বাবার সঙ্গে গল্প করছে। আর মেঘলা মেয়েটাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। এই মেয়েটা আমাদের বাসায় এসেছে, তার মানে এটাই আমার বাবার বন্ধুর মেয়ে। হায় রে, কাম সারছে, আমি তো ওদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। রাস্তায় মেয়েটা আমার দিকে তাকিয়ে হাঁ করে আছে। আমিও ওনাদের দিকে সালাম করলাম, তাড়াতাড়ি করে আমার রুমে চলে আসলাম। আমার রুমে আসার পর আমি ড্রেস চেঞ্জ করছিলাম। আর ওদিকে মেঘলা, তুমি শাহরিয়ারকে নিয়ে রুমে গিয়ে গল্প করতে থাকো, আমরা এখানে বড়রা কথা বলি। আর ওর সাথে পরিচয় হয়ে নাও। আর ওর রুমটা ওই দিকে। ঠিক আছে আন্টি, আমি এখনই যাচ্ছি। ও তো আপনাদেরকে দেখেই চলে গেল, বসলো না কেন? এই বন্ধু বান্ধবের সঙ্গে ট্যুরে গিয়েছিলি, সেই কারণেই হয়তো ক্লান্ত হয়ে তাড়াতাড়ি করে রুমে চলে গেছে। তুমিও যাও, ওর সঙ্গে গিয়ে গল্প করো। আমি ধীরে ধীরে শাওরিয়ার রুমে চলে আসলাম। আর রুমে এসে দেখতে পারলাম সে ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে একটা চিৎকার দিল। আমিও রুম থেকে বের হয়ে আসলাম। আর কিছুক্ষণ পর সেই ড্রেস চেঞ্জ করে আমার সামনে এসে বলতে লাগলো, এই যে, আপনি কি চোখে দেখেন না কারো রুমে প্রবেশ করতে হলে যে নক করে প্রবেশ করতে হয়? সেটা মনে হয় আন্টি আঙ্কেল আপনাকে শেখায়নি এখনো পর্যন্ত। আপনি কি মেয়ে যে আপনার রুমে নক করে ঢুকতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো কোনো কাজ করছেন, সে কারণে প্রবেশ করেছি। আর আন্টি বলল আপনার সঙ্গে গল্প করার জন্য। আমি পাগল নাকি যে আমি এরকম ঝগড়াটে মেয়ের সঙ্গে গল্প করব? রাস্তার কথা মনে নেই আমাকে কি পরিমাণ অপমান করেছিলেন? দোষ কার ছিল? দোষটা তো আপনার ছিল, তাই না? আচ্ছা, আমি আমার নিজের ভুল স্বীকার করছেন, এবার তো আমার সঙ্গে গল্প করবেন নাকি? আর এইভাবে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবেন? ভেতরে আসতে বলবেন না? মেঘলা আমার রুমে আসলো আর আমি আমার পিসি অন করলাম। আমার পিসি অন করার পর নিউজ পড়তে শুরু করলাম। এটা আমার একটা হ্যাবিট ছোটোবেলা থেকে। আর দেখলাম সেনাবাহিনীর নতুন সার্কুলার দিয়েছে, আজকে রাতে আবেদন করব, ইচ্ছে আছে। আর তখন আমাকে মেঘলা আবারও বলতে লাগলো, আপনার রুমটা তো অনেক বড় আর অনেক সুন্দর। আমার এই রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার রুম যদি আমার থাকতো কতই না ভালো হতো। আপনি নিজেই মনে হয় গুছিয়ে রাখেন, তাই না? না, আমি কেন গুছিয়ে রাখবো? মা গুছিয়ে রাখি। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় আর কোন ক্লাসে পড়াশোনা করেন, নাকি পড়াশোনা করেন না? আমরা তো এই শহরে শিফট হয়ে ওদের বাড়ি এই জায়গায়। বাবা এখন থেকে এখানেই থাকবে আর আমরাও তো বাবার সঙ্গেই থাকবো। আর আমি এই ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি। আমি এই ভার্সিটির নাম শুনে চমকে গেলাম, কারণ এই মেয়েটা তো আমার ভার্সিটিতে ভর্তি হয়েছে। হঠাৎ করে কেন এই ভার্সিটিতে ভর্তি হতে হলো? আমি চুপ করে আছি দেখে মেঘলা আবারও বলতে লাগলো, আমি শুধু বাবার কাছে আপনার সুনাম শুনেছি। আপনি নাকি অনেক ভদ্র স্বভাবের একজন ছেলে, কিন্তু আপনি তো দেখতে ঠিক এমন না। আপনার ভার্সিটি আর আমার ভার্সিটি একই, আর একই ডিপার্টমেন্ট। হঠাৎ করে কেন এই ভার্সিটিতে কেন ভর্তি হতে গেলেন? অন্য কোনো ভার্সিটি ছিল না, এই ভার্সিটিতে চোখে পড়লো? আমি কি করব? বাবা, আমার আঙ্কেল মেলায় সিদ্ধান্ত নিয়েছে আমরা, আর বলেছে শাওরিয়ারের সঙ্গে ভর্তি হলে অনেক ভালো হবে, সে দেখিয়ে দিতে পারবে। এটাই তো আমাকে বললো, আমি ভর্তি হয়ে গেলাম। ও আচ্ছা, আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। আপনার কি কোনো কথা আছে? আমি আসলাম আপনার সঙ্গে গল্প করতে, আর আপনি আমাকে ইন্ডিয়ারি তাড়িয়ে দিচ্ছেন। আর আমরা যেহেতু একই সঙ্গে পড়ি, এইভাবে আপনি তে না আসলেও মানায় না। এখন থেকে আমরা তুমি করে বলবো। তুই করে তো আর বলা যায় না, আমি কাউকে তুই বলিনি। ঠিক আছে, এখন থেকে না হয় তুমি করেই বলবো। আর তোমরা এখানে কোথায় উঠেছো, নাকি এখনও বাসা দেখেছো পরে উঠবে?
আমরা তো তোমাদের পাশের ফ্ল্যাটেই উঠেছি, চিন্তা করো না, দুজন মিলে একসাথে ভার্সিটিতে যাব আর একসাথে বাসায় ফিরবো। আমি বলেছিলাম তাহলে একসাথে নেওয়ার জন্য, আর ফ্ল্যাট খালি ছিল তাই নিয়ে নিল। ও আচ্ছা, ঠিক আছে, ভালো হলো, খুব ভালো হয়েছে। আমাকে জ্বালানোর জন্য একটা মানুষ হয়েছে। এমনিতে আমি এসব পছন্দ করি না, আর উল্টে ঝামেলা হয়েছে, আমার কাঁধে উঠেছে আর কি। একা একা এভাবে বিড়বিড় করে কি কথা বলছো, একটু আমাকে বলো, আমি একটু শুনি। মেয়েদের মতো কথা বলার স্বভাব দেখি তোমারও আছে। আরে ধুর, তুমি এসব কি কথা কি বলছো? আর বিড়বিড় করে কি শুধু মেয়েরাই কথা বলতে পারে? ছেলেদের কথা বলার অধিকার নেই? এভাবে মেঘলার সঙ্গে না চাইতেও গল্প করতে লাগলাম। মেয়েটা একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছিল, আর আমি উত্তর দিয়েছিলাম, কারণ মেয়েটাকে চলে যাওয়ার কথা তো আর মুখের উপর বলা যায় না। আর মেয়েটা দীর্ঘ 1 ঘন্টা গল্প করার পর রুম থেকে বের হলো। আমি বেঁচে গেলাম। তারপর রুমে দরজা লাগিয়ে আমি আমার কাজ করতে শুরু করলাম। এভাবেই পার হয়ে গেল সময়টা। রাতের বেলা আমি হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম, আর হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা বের করে দেখি তিশা কল দিয়েছে। তিশা আমাকে কল দেওয়ার পর বলতে লাগলো, কি ব্যাপার, আজকে তুমি ভার্সিটিতে আসোনি কেন? আমি যে তোমার জন্য ওয়েট করেছিলাম, আর কতগুলো কল দিয়েছিলাম সারাদিন, কলটাও রিসিভ করলে না। এতটাই ব্যস্ত তুমি? আমার কি দোষ? আমিও তো তোমাকে বিকেলবেলা কল দিয়েছিলাম, তুমিও তো আমার কলটা রিসিভ করোনি। কোথায় ছিলে? আমি তো ভেবেছিলাম তোমার আরও সমস্যা হয়েছে কিনা, তাই আর কল দিইনি। তুমি নিজেই কল দিবে, আমি খুব ভালো করে জানি। আমি কিন্তু খবর পেয়েছি তোমাদের এখানে তোমার বাবার বন্ধুর মেয়ে এসেছে, নাম হলো মেঘলা, আমাদের ডিপার্টমেন্টে এই ভর্তি হয়েছে। দেখো, ওই মেয়েটার কাছাকাছি কেউ একদম যাবে না, তুমি শুধু আমার, বুঝতে পেরেছো? আরে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু মেয়েদের গায়ে পড়ার স্বভাব আছে, গায়ে পড়ে কথা বলতে পারে। আর ভেবেছিলাম অন্য কোনো জায়গায় ফ্ল্যাট নেবে, কিন্তু ফ্ল্যাট নিয়েছে আমাদের পাশেই, একসাথে ভার্সিটিতে যেতে বলেছে। দেখো, আমি কি এখনও ছোট আছি? আমার কি কোনো প্রাইভেসি বলতে কোনো কিছু নেই? মা বাবা এটা আমার বুঝতে পারছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই মেয়েটা একটু লোভী প্রকৃতি, ওর কাছ থেকে দূরে দূরে থাকবে। আর এখন কোথায় আছো? নিশ্চয়ই ছাদে। আমি না তোমাকে কতবার বলেছি যে তুমি একা একা ছাদে আসবে না? আরে আমি তো এসেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। রুমে কথা বললে পাশের রুম থেকে যদি বাবা মা শুনে নেয় তখন তো আরেক ঝামেলা, তার জন্য ছাদে কথা বলতে এসেছি। বাসায় ঝামেলা হয়েছে, বাসায় আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, ছেলে দেখাও হচ্ছে, তাই এটা নিয়ে অনেক রাগারাগি করেছি। বিকেলবেলায় তার জন্যই তোমাকে কল দিতে পারিনি। আর আজকে চড়ে গেলে আমাকে নিলে না কেন? তাহলে তো বাসায় আর রাগারাগি হতো না। আমি বাসায় বলতাম ভার্সিটি থেকে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তাহলেই তো হতো। আমার সকল বন্ধু বান্ধবের মাঝে তোমাকে কি করে নিয়ে যাই বলো তো? আমরা তো সব ছেলেরা গিয়েছিলাম, ঠিক আছে, তোমাকে নিয়ে সপ্তাহে সারাদিনের জন্য বের হব বাইকে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে, কারণ তোমাকে না পেলে যে আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারি না। আমি ফ্যামিলিতে তোমার বিষয়টা জানানোর চেষ্টা করছি, কিন্তু সাহস পাচ্ছি না। হুট করে একদিন বলে দেব মাকে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করবে, তবে একটা কথা, সব কিছু বুঝে শুনে করবে বলে দিয়ে। আবার তখন যদি ওরা তাড়াতাড়ি করে তোমাকে বিয়ে দিয়ে দেয় তখন তো আবার আরেক ঝামেলা হবে। আমিও মাকে বলবো কিছুদিন যাক। আর এই মেয়ের যন্ত্রণায় আমি কি করব বুঝতে পারছি না, যখন থেকে এসেছে আমার মাথা খাচ্ছি। যদি মন চায় তাহলে প্রেম করবে তুমি, আমি আর তোমাকে কোনো কিছু বলবো না। এত করে বলি যে তুমি মেয়েদের সঙ্গে কথা বলবে না, বলবে না। আমার যে কষ্ট হয় সেটা তো তুমি বুঝবে না। আচ্ছা, আমি যদি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলি তাহলে কি তোমার খারাপ লাগবে না বলো? ঠিক এমনটাই আমার লাগে। আরে তুমি কি শুরু করে দিয়েছো বলো না? এই মেয়েটা নিজে থেকে কথা বলতে এসেছি, আমি শুধু তার কথা হ্যাঁ অথবা না করেছি, এটাই। আমি তার সাথে বাড়তি কোনো কথা বলিনি, সত্যি বলছি তোমার কসম। এভাবে আমি তিশার সঙ্গে কথা বলতে লাগলাম, আর বেশ সময়টা পার হয়ে গেল। তারপর আমি এসে চুপচাপ ঘুমিয়ে গেলাম।
পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটির জন্য রেডি হয়ে নিলাম। আর তখনই হঠাৎ করে আমার রুমে মেঘলা আসলো। মেঘলা আসার পর আমাকে বলতে লাগলো, যাক, তুমি তাহলে রেডি হয়ে গেছো, চলো দুজনে একসঙ্গে ভার্সিটিতে যাব। আন্টি বলেছে তোমার সঙ্গে একসাথে যেন বাইকে করে ভার্সিটিতে যায়। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। দেখো মেঘলা, আমি আমার বাইকে আজ পর্যন্ত কোনো মেয়ে তুলিনি, আর তুমি এমন কোনো মেয়ে হয়ে যাওনি যে আমার বাইকের পেছনে তোমাকে আমি নিয়ে যাব। কথাটা একটু তেতো হলেও এটাই সত্যি, আমি আমার বাইকের পেছনে কোনো মেয়ে নিই না। দেখো, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, ইনসাল্ট করে কথা বলছো। এইভাবে আমাকে ইনসাল্ট করে কথা বলার রাইট কিন্তু তোমার নেই। তুমি আমাকে কতটা ভালোভাবে বলতে পারতে। দেখো, আমি কথাবার্তা এইভাবেই বলি, এই বাইকের কথা আর তুলবে না। আর মা বলেছে মানে মা সব কিছুতে এত কথা বলে কেন, সেটা যে আমি বুঝতে পারি না। তুমি আমার সঙ্গে কেন এরকমভাবে কথা বলছো? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? তাহলে ভার্সিটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আজকে বাসায় থাকো। মেঘলা কথাগুলো শুনে আমার মেজাজ পুরো গরম হয়ে গেল, কিন্তু আমার রাগটাকে কন্ট্রোল করলাম। তারপর আমি যথারীতি বাইক নিয়ে বের হলাম। নাস্তা না করে বের হয়েছি। নাস্তা করতাম যদি মেঘলা না থাকতো। মেঘলার জন্য নাস্তা করতে পারলাম না। আমি সোজা ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আসার পর দেখতে পারলাম তিশা এক পাশে বসে আছে, হয়তো আমার জন্য ওয়েট করছে। এটা আমি খুব ভালো করেই জানি। আমি তার পাশে বসলাম আর বলতে লাগলাম, কী ব্যাপার, তুমি কি কারোর জন্য ওয়েট করো? তুমি নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে আছো। কিন্তু সে তো আজকে আসবে না বলেছে, আমার কাছে বলে দিয়েছে আপাতত আমার সঙ্গে প্রেম করো। দেখো, তোমার নাটক কিন্তু আমার একদমই ভালো লাগছে না। এখন আসল কথা বলো, ওই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই সকালবেলার কথা হয়েছে, যেহেতু তোমাদের একই সাথে ফ্ল্যাট। হ্যাঁ, কথা তো হয়েছে। ও আমার বাইকে করে ভার্সিটিতে আসতে চেয়েছিল, আমি কথা শুনিয়ে দিয়েছি, তারপর আর আসেনি। আমি আমার মতো করে চলে এসেছি। কেন বলো তো, বারবার এইসব কথা জিজ্ঞেস করো কেন? কারণ আমার যে অনেক বেশি ভয় হয় তোমাকে নিয়ে। ও যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যায়, তখন আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? এসব আজায়রা চিন্তা ভাবনা বাদ দাও, আর চলো ক্লাসে যাই। ক্লাস শুরু হয়ে যাবে। বাকি সবাই কই? হারামিগুলো তোমাকে আর আমাকে একসঙ্গে দেখলে যে কথাগুলো শোনায় না। আমি তিশার সঙ্গে হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসলাম। আমি আমার হারামি বন্ধুগুলোর সাথে বসে গেছি, আর ওদিকে তিশা তার বান্ধবীদেরকে নিয়ে বসেছে। আর তখনই মেঘলা ক্লাসে আসলো। মেঘলা ক্লাসে আসার পরে আমার সঙ্গে বসে পড়ল। এতগুলো ছেলের মাঝে মেঘলা বসে পড়েছে, আর এটা দেখে তিশার আগে কটমট করছে। আর আমি তাকে বললাম, দেখো, ওই এইভাবে আমার সঙ্গে বসার কি হলো? তুমি তো চাইলে ওইদিকে গিয়ে বসতে পারো, ওদিকে অনেক জায়গা খালি আছে, ওদিকে গিয়ে বসো। আচ্ছা, তুমি কি সেই কলেজের কথা বলছো? দেখো শাহরিয়ার, এটা তো কলেজ নয়, এটা একটা ভার্সিটি। আর ভার্সিটিতে যে কেউ কারোর সঙ্গে বসতে পারে, কোনো বিষয় নয়। দেখো, তোমার কিন্তু ব্যবহারগুলো আমার মোটেও ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে কেন শুধু শুধু কথা বলতে আসো? আমার সঙ্গে বসতে আসো। যাও সেদিকে যাও, না হলে কিন্তু আমি নিজে অন্য জায়গায় চলে যাব। মেঘলা কিছুটা অপমান বোধ করলো আমার বন্ধুগুলোর সামনে, আর মেঘলা সে অন্য জায়গায় অন্য মেয়েদের সঙ্গে বসে পড়ল। একটু পরেই স্যার ক্লাসে প্রবেশ করলো, আর যথারীতি ক্লাস শেষ করে আমি যখনই বের হতে যাব, তখনই মেঘলা নিজে থেকে আমাকে একটা ধাক্কা দিল। আর তখন রিয়াজ মেঘলাকে বলতে লাগলো, এই, তুমি সেই মেয়েটা না যে কিনা রাস্তার মধ্যে আমাদেরকে অপমান করেছিলে? আচ্ছা, তুমি এভাবে শাহরিয়ারের সঙ্গে ধাক্কা দিচ্ছ কেন? তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? আমি কি করব না করব না সেগুলো তোমাকে বলতে আমি বাধ্য নই। আর শাহরিয়ারের সঙ্গে আমার অন্য একটা সম্পর্ক আছে। ও আমার উপর অভিমান করে আছে, আমি তার অভিমান ভাঙাচ্ছি। এখানে তুমি আমাদের মধ্যে কথা বলতে আসবে না। নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। মেঘলার মুখ থেকে এরকম কথা শুনে হা হয়ে গেল। আর রিয়াজ তখনই তিশার দিকে তাকাই। তিশার দিকে তাকানোর পর তিশা কিছুটা কটমট দৃষ্টিতে আমার কাছে আসলো। আমি তিশাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় আসলাম। নিরিবিলি জায়গায় আসার পরেই তিশা আমাকে কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরল। আমি পড়েছি অনেক মহাবিপদে। একদিকে মেঘলা যন্ত্রণা, আর অন্যদিকে আমি আমার মানুষটাকে বোঝাতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, প্লিজ তিশা,
তুমি এভাবে কান্না করছো কেন? আরে পাগলি, আমি তোমারই আছি, তোমারই থাকবো। ওই মেয়েকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ওই মেয়েটা তো কালকে এসেছে, তার জন্য কোনো কিছু বলছি না। কিছুদিন ওয়েট করো, এই মেয়েকে আমি এমন শিক্ষা দিব যে আমার সামনে আসবে না, আমি সরাসরি বলে দেব। আচ্ছা, সত্যি করে বলো তো তুমি, আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। শাহরিয়ার, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে সহ্য করতে পারি না। তিশার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, আর কথা বলার পর তিশাকে একটা রিক্সায় তুলে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসা আসার পর খাবার খেয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে তিশার সঙ্গে চ্যাটিং করছিলাম। আর হঠাৎ করেই মেঘলা আমার রুমে আসলো। মেঘলা আমার রুমে আসার পর আমাকে বলল, কি ব্যাপার, তুমি কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করছো? দেখি মোবাইলটা। শোনো, তুমি কোনো মেয়ের সঙ্গে কথা বলবে না, চ্যাটিং করবে না, বুঝতে পেরেছো? আমি কি করব না করব এসব কি তোমার কাছ থেকে শুনতে হবে? আমার দেখো, আমি তোমাকে একটা সরাসরি কথা বলে দিচ্ছি, আমার উপর কোনো প্রকার অধিকার খাটাতে আসবে না। আমি অন্য একজনকে ভালোবাসি, বুঝতে পেরেছো? তাই আমার পিছনে পড়ে থাকলে কোনো লাভ হবে না। তুমি অন্য কাউকে ভালোবাসো মানে? আমি কালকে তোমাকে দেখি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ওর সঙ্গে ব্রেকআপ করে দাও, আর না হলে তুমি ওর নাম্বারটা আমার কাছে দাও, আমি নিজেই কথা বলে নিয়েছি ওর সঙ্গে। কে এই মেয়ে আমার থেকে তোমাকে বেশি ভালোবেসে ফেলবে? তুমি কি পাগল? আমার সঙ্গে কেন এমনটা করছো? আমার পিছন ছেড়ে দাও। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবও না। তোমার জন্য আমার ভেতরে কোনো ফিলিংস কাজ করে না। তাহলে তোমাকে আমি ভালোবাসবো কি করে? হ্যাঁ, আমি শুধুমাত্র তিশাকে ভালোবাসি। আমি এটা হতে দেব না। ওই তিশার সঙ্গে আমি কথা বলবো। ওই মেয়ের কত বড় সাহস তোমার সঙ্গে প্রেম করে। আমি ছাড়া তোমার সঙ্গে কেউ প্রেম করতে পারবে না, এটা আমি সহ্য করব না। দেখো, জোর করে কোনো কিছু হয় না, ভালোবাসা হয় মন থেকে। তোমার যেমন আমাকে দেখে ফিলিংস হয়, সেরকম আমারও তোমার প্রতি ফিলিংস হতে হবে। আর এমন তো নয় যে আমি সিঙ্গেল আছি। আর এসব নিয়ে কথা বলাটাও আসলে ঠিক না, কারণ আমরা যথেষ্ট অ্যাডাল্ট হয়েছি। এখন এইসব নিয়ে কথা বলবে যারা 9-10-এ পড়ে, তাদের এসব কথায় স্বভাব পায়। আমি এত কিছু বুঝতে চাই না। আমি যেটা বলেছি সেটাই হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি, এর চেয়ে বেশি আমি তোমাকে অন্য কিছু বলতে চাই না। আর বাবা এবং আঙ্কেল আমাদের দুজনের বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছেন। আর আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। যখন থেকে মার কাছে শুনেছি যে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করা আছে, তারপর তোমার ব্যাপারে জানতে পারি। আর সেদিন রাস্তায় তোমাকে চিনতে পারিনি, বাসায় আসার পর জেনে ফেলেছি। এই কথা বলে মেঘলা রুম থেকে বেরিয়ে গেল। আর মেঘলা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আমি মায়ের কাছে আসলাম। মায়ের কাছে আসার পর মাকে বললাম, মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তুমি নাকি আমার বিয়ে ওই মেঘলার সঙ্গে ঠিক করে রেখেছো? আমি বিয়ে ঠিক করতে যাব কেন? তোর বাবার বন্ধুর বিয়ে, তাই তোর বাবা ওই ছেলেবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছে। তোদের বয়স যখন 5 ছিল, ওইসব তোদের মনে নেই। কিন্তু মা, তুমি তো জানো যে আমি তিশাকে ভালোবাসি, আর তিশাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আর তিশার সঙ্গে আমার সম্পর্ক কতদিনের এটা তো তুমি জানো মা। প্লিজ তুমি বাবাকে বোঝাও, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই মেয়ের মধ্যে কিছু লোভ আছে আমার মনে হচ্ছে। দেখ, মেঘলা একটা ভালো মেয়ে, তিশা অনেক ভালো মেয়ে। আমি তিশার বদনাম করছি না, তবে মেঘলার সঙ্গে যেহেতু তোর বাবা বিয়ে ঠিক করে ফেলেছে, তাই তুই আর না করিস না। মেঘলাকে বিয়ে করে তিশাকে ভুলে যা। এটা নিয়ে আর কোনো কথা বলিস না। না, আমি তোমাকে আবারও বলছি, আমি তিশাকে ভুলতে পারবো না। আর মেঘলার সঙ্গে বিয়েটা ক্যান্সেল করো। আর বিয়ে শাদি আমি এখন করব না। আমি যখন চাইবো তখনই আমি বিয়ে করব। জোর করে তো আমাকে বিয়ে করতে পারবে না। দেখ, মুখে মুখে আমার সঙ্গে তর্ক করছিস না। তোর বাবা যেটা ভালো মনে করেছে তোর জন্য সেটাই। আর তোর বাবার পার্টনার হলো মেঘলার বাবা, তাই তোর সঙ্গে বিয়ে হলে তোর বাবার জন্য ভালো হবে, তোর ভালো হবে। তুই পুরো অফিসটা চালাতে পারবি। এখন তো 50-50 পার্টনারশিপ। মা দেখো, বাবার অফিসে কাজের জন্য বাবা তার নিজের লাভের জন্য আমাকে বলে দিচ্ছে,
এভাবে তো জোর করে আমার উপর চাপিয়ে দিতে পারো না। আমি কি এখন সেকেলের? আমি কি এখন অশিক্ষিত? দেখো, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, চলার মতো বুদ্ধি আমার আছে, কোনো কিছু ভালো মন্দ বিচার করার মানসিক শক্তি আমার আছে, তাই কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না আমার উপর। আমি কিন্তু এটা সহ্য করব না। এই কথা আমাকে কেন বলছিস? যদি বলতে পারিস তোর বাবাকে গিয়ে বল, আমাকে বলে কোনো লাভ নেই। আমি এই বিষয়ে তোর বাবার সঙ্গে কোনো কথা বলতে পারবো না, এটা তুই ভালো করেই জানিস। তাই আমাকে এ বিষয়ে কোনো কিছু জানাবি না। তুমি খুব ভালো করে জানো যে বাবার সঙ্গে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না। তা যা করার তোমাকেই করতে হবে। তুমি বাবাকে বলে দিবে আমি মেঘলাকে বিয়ে করব না। এই বলে আমি এ রুমে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম, বাবা যে এর আগে মানুষ, সে যেটা বলে সেটাই করে। এখন বাবার কথা যদি সত্যি হয়ে যায় তাহলে আমার জীবনটা ছারকার হয়ে যাবে। এই মেঘলাকে আমার কেমন যেন সন্দেহ হয়। এই মেঘলা চায় আমাদের পুরো সম্পর্কিত যেটা হাত করতে হবে, এটা আমার মনে বলছে। তবে এটা সত্যি নাও হতে পারে। তবে আমি তো মন থেকে তৃষাকে ভালোবাসি। তৃষা ছাড়া অন্য কোনো মেয়ে আমার বউ হবে এটা তো আমি কল্পনা করতে পারি না। আমি তৃষাকে বিষয়টা জানালাম না, কারণ তৃষাকে জানালে অনেক বেশি কষ্ট পাবে। আমি আবারও তৃষার সঙ্গে কথা বলতে লাগলাম। আর আমি বেশ অনেকটা সময় পার হয়ে গেল। বিকেলবেলা আমি বাইক নিয়ে বের হলাম। আমি বাইক নিয়ে সোজা তৃষার বাসার সামনে চলে আসলাম। আর বাসার সামনে এসে তাকে নিচে নামতে বললাম। সে তাড়াহুড়ো করে নিচে নামলো আর কোনো কথা ছাড়াই আমার পিছনে বসলো। আর আমিও তাকে নিয়ে সোজা যেতে শুরু করলাম। আর যেতে যেতে তৃষা তখন আমাকে বলতে লাগলো, আমি তোমাকে কত করে বললাম যে বাসার সামনে আসার প্রয়োজন নেই, কিন্তু তুমি কি করলে? সেই বাসার সামনে আসলে, এসে আমাকে পিক করলে। বাসার সামনে আসার কি খুব প্রয়োজনই ছিল? যদি মা দেখেনি তো তখন কি করতে? ভাগ্য ভালো ছিল বারান্দায় এমন কেউ নেই, বারান্দায় থাকলে তো অবশ্যই দেখতো। এভাবেই লুকিয়ে লুকিয়ে আর কথা প্রেম করব। তোমার যদি মন চায় তাহলে তোমাকে নিয়ে আমি পালিয়েও যেতে রাজি আছি। এভাবে তো লুকিয়ে প্রেম করে যায় না, তাই না? প্রেম হলো পবিত্র একটা জিনিস, আর পবিত্র জিনিস কেন মানুষকে দেখে ভয় পাবো? বাবা, আজকে দেখি শহরিয়ার অন্যরকম কথা বলছে। তা আজকে হঠাৎ করে এরকম কথা বলার কারণটা কি জানতে পারি? আর হঠাৎ করে আমাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছেন, কি মনের মধ্যে কি অন্য কিছু চলছে আপনার? কেন, আমি কি আমার প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে পারি না? বিকেলবেলা এই জন্য বেরিয়েছি। আর প্রতিদিন আড্ডা দিতাম, আর আজকে আড্ডা না দিয়ে তোমাকে নিয়ে বেরিয়েছি। এখানে সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি আপনি কেন আমাকে নিয়ে বেরিয়েছেন। রিয়াজ এবং রিফাত ওরা হয়তো কোনো কাজে ব্যস্ত, আড্ডা দিতে আসেনি, সেই জন্যই আজকে আমাকে নিয়ে বেরিয়েছেন। কি তাই তো? তার মানে আমি আপনার অবসর সময়ের সঙ্গী? আরে ধুর, এরকম কথা বলবে না, তাহলে কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে। এমনিতেই মার বকা খেয়ে পেটের ভাত হজম হয়ে গেছে। চলো কোথায় গিয়ে খাই, অনেক খিদা পেয়েছি, দুপুরে খেতে পারিনি ভালো করে। আমি তৃষাকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। আর দুজন মিলে অনেক মজা করে খাবার খেলাম। খাবার খাওয়ার পর বেশ কিছু জায়গা ঘোরাফেরা করে আমি তো বাসার সামনে তাকে নামিয়ে দিয়ে আমিও সন্ধ্যাবেলায় বাসায় চলে আসলাম। আর এভাবে পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। মেঘলা আর ব্যবহার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার সঙ্গে বেশি বেশি কথা বলতে আসে। আমি অনেক কথা বলে তাকে দূরে সরিয়ে দিই, কিন্তু সে কোনোভাবে আমার কাছ থেকে দূরে সরিয়ে যেতে চায় না। একদিন বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর আমি সন্ধ্যাবেলায় বাসায় একাই শুয়েছিলাম। আমি বাবার নাম্বারে কল দিলাম। তার বাবা কলটা রিসিভ করলো। আর আমি বললাম, বাবা মাকে নিয়ে কখন আসবে? এদিকে আমার খিদের ঠেলায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ডাক্তার কি বলছে মাকে দেখে? রিপোর্টগুলো দেখে বলবো এখন আর কোনো চিন্তা নেই, এখন সুস্থ আছে। আমি ওষুধ কিনে এখনই বাসায় ফিরছি, তুই পড়তে বস। তৃষার সঙ্গে কথা বলতে লাগলাম। বাবার সঙ্গে যখনই কথা বলি বাবা সে ছোটোবেলা থেকে একটা কথা লাস্টে বলে দেবে, পড়তে বস। এটা ছাড়া আর কোনো কিছু কথা বলার নেই। আমি শুয়ে শুয়ে তৃষার সঙ্গে কথা বলছিলাম। আর হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ইদানিং বিদ্যুতের অনেক সমস্যা করছে। হঠাৎ করে কে যেন আমার উপর এসে পড়ল। আমি ফোনের স্ক্রিনে আলোতে দেখতে পারলাম মেঘলা। মেঘলা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়ি ধরে রেখেছে, আমাকে উঠতে দিচ্ছে না। আর তখন মেঘলা বলতে লাগলো,
অনেক তোর পেছনে ঘুরেছি, আর ঘুরতে পারবো না। ভেবেছিলাম তোর সঙ্গে প্রেম করে তোদের সকল সম্পত্তি আমি হাতিয়ে নিব, তোকে বিয়ে করব, কিন্তু তোকে কোনোভাবেই ফাঁদে ফেলতে পারলাম না। তাই আজকে আমি তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই চিন্তাও করতে পারবি না। আমি খুব ভালো করে জানতাম যে তোর মনে লোভ আছে, আর তুই কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তুই যে আমাকে ভালোবাসিস না, শুধুমাত্র অভিনয় করে গেছিস, এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তুই আমার সঙ্গে এমন কোনো কিছু করবি না, যা এখান থেকে। আরে আমি তো সম্পত্তির লোভে তোকে ভালোবেসেছিলাম, কিন্তু সেটা তো আর পেলাম না। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমি আমার নিজের দেহটা দিয়ে সব কিছু আদায় করে দিতাম, আমি আমার শরীর দিতাম, আর তুই এদিকে তোর ভাগের সম্পত্তি আমার নামে লিখে দিতি। আমি এমনটাই প্ল্যান করে রেখেছিলাম, তোকে ভুলিয়ে ভালিয়ে তোর সম্পত্তিটা লিখে নিব, কিন্তু সেটা তো আর পারলাম না। তোদের মতো মেয়েদের জন্যই কিছু মেয়েদের বদনাম হয়। যা এখান থেকে, আমার সঙ্গে কোনো কিছু করিস না। আমার এসব করার কোনো ইচ্ছা নেই। আমাকে ওরকম ছেলে ভাবিস না, যা এখান থেকে। আমি তোকে ভালোবাসি না, কখনো বাসবও না। আমি শুধুমাত্র তিশাকে ভালোবাসি। মেঘলা তার নিজের জামা কাপড় ছিঁড়তে শুরু করলো। আমার বুকের উপর বসে আছে, কোনোভাবেই নামাতে পারছি না, কারণ মেঘলা আমার চেয়ে অনেক মোটা। এরকম মেয়ে আমার উপর পড়লে আমি এমনিতেই শেষ। মেঘলা তখন নিজের জামা কাপড় ছেড়ে আমার উপর হামলা করলো। এভাবে 10 মিনিট ধস্তাধস্তি করার পর আমি বারবার উঠে গেলাম, কিন্তু সে আমাকে টেনে তার উপর কোনোভাবে রুম থেকে বের হতে পারছি না। কোনো চিৎকার দিতে পারছি না, কারণ চিৎকার দিলে এতে উল্টো বিপরীত হবে। আর হঠাৎ করে মেঘলা নিজে থেকে চিৎকার দিতে লাগলো। আমি এখন মেঘলার উপরে আছি, নিজেকে অনেক ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। হঠাৎ করে মেঘলার মা বাবা আর আমার আম্মু আব্বু চলে আসলো। ওরা এসে দেখতে পারলো আমি মেঘলার উপর পড়ে আছি। জামা কাপড় ছেঁড়া দেখে আমাকে বলতে লাগলো, আমি কখনো ভাবতে পারিনি সেহারি আর তুই এমন একটা কাজ করবি। তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, তুই আমাদের একমাত্র ছেলে, আর সে তুই কি না এই রকম কাজ করবি মেঘলার সঙ্গে। মা বিশ্বাস করো, আমি এসবের কোনো কিছুই জানি না। মেঘলা ষড়যন্ত্র করে আমার সঙ্গে এসব করছে। মেঘলা অনেক খারাপ একটা মেয়ে। ও আমাদের সম্পত্তি নেওয়ার জন্য আমার পেছনে এতদিন পড়েছিল। শোনো, একটা মেয়ের কাছে সবচাইতে দামি হলো তার ইজ্জত, আর তুই সেটাই। ছি, আমার বলতেও লজ্জা করছে। আর আমি এক্ষুনি বুঝতে পারছি যে তোর মতো সন্তান আমি কি করে পেটে ধরলাম। যদি জানতাম তাহলে তোকে ডাস্টবিনে ফেলে আসতাম। এই রকম দিন দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। তোকে নিয়ে আমার গর্ব হতো, কিন্তু তুই আজ যে কাজটা করলি সে কাজটা একদম নিকৃষ্ট কাজ করেছিস। যা, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। আমি আর কখনোই তোর মুখ দেখতে চাই না, আর কখনো তুই আমাদের সামনে আসবি না। যদি সামনে আসিস তাহলে আমাদের মরা মুখ দেখবি। তোর মতো কুলাঙ্গারের প্রয়োজন নেই। বাবা, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি এসবের কোনো কিছু জানি না। মেঘলা আমার সঙ্গে ষড়যন্ত্র করে এসব করেছে। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসবের কোনো কিছুই জানি না। আমি শুয়েছিলাম, আর সে হঠাৎ করে এসে নিজের যে জামা কাপড় ছেড়ে আমার সঙ্গে এসব করছে অভিনয়। আপনার ছেলে আমাকে একা পেয়ে আমাকে লুট করার চেষ্টা করেছিল। আমি নিজেকে রক্ষা করতে না আপনি চিৎকার দিয়েছি, আর তখনই আপনারা আসলেন, আর দেখতে তো পারলেন ও আমার উপর কিভাবে। মেঘলা, তুই কিন্তু অনেক বেশি কথা বলছিস। আমি তোর সঙ্গে এমন কোনো কিছুই করিনি যাতে তোর মান সম্মান নষ্ট হবে। তুই কিন্তু নিজে আমার রুমে এসে এসব কাজ করেছিস। আমি তোকে কখনোই ডাকিনি। আমি আর কোনো কিছু বলতে চাই না, আর কিছু শুনতে চাই না। আমার যা বোঝা তা বোঝা হয়ে গেছে। তুই এখন আমাদের বাসা থেকে বেরিয়ে যা, আর কখনো আমাদের সামনে আসবি না। যদি আসিস তাহলে আমার মরা মুখ দেখবি। তোর এই মুখ আমরা আর দেখতে চাই না। আরে ওদের সামনে কোনো কিছু কথা বলতে পারলাম না। আমি চুপচাপ আমার ব্যাগটা নিয়ে সেখান থেকে সরাসরি চলে আসলাম। এখন কোথায় যাব, কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। আমার নিজের পরিবার, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতে পারলো না। এটা যে খারাপ আর কি হতে পারে আমার সঙ্গে। আমি রেল স্টেশনে চলে আসলাম। রেল স্টেশনে আসার পর রিয়াজ এবং রিফাতকে কল দিলাম। ওরা তাড়াতাড়ি করে রেল স্টেশনে চলে আসলো। স্টেশনে আসার পর আমি ওদেরকে সব কিছুই খুলে বললাম। সব কিছু খুলে বলার পর
ওরা আমাকে বলতে লাগলো, দোস্ত, আমি আগে আন্দাজ করেছিলাম যে তোর সাথে এমন একটা কিছু হবে। আমি তোকে অনেকবার সাবধান করেছি, কিন্তু তুই শুনিসনি। তুই বলেছিস কোনো কিছুই হবে না। এখন দেখলি তো কি হয়েছে। এখন তোর ফ্যামিলিকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই। তোর ফ্যামিলি যেটা বুঝেছে সে ভুল তাদের নিজে থেকে না ভাঙলে কখনোই বোঝানো যাবে না। তুই চিরতরের জন্য পর হয়ে গেলি। আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি ফ্যামিলির কাছে এতটা খারাপ হয়ে যাব এটা সত্যি আমি কল্পনা করতে পারিনি। আমারই ভুল হয়েছিল একা একা বাসায় থাকা। আমি তো ভাবিনি যে একটা মেয়ে এতটা খারাপ হতে পারি, তার নিজের ইজ্জত নিয়ে কাউকে ষড়যন্ত্র করে দিতে পারি। এত বড় মাস্টার প্ল্যান যে তার মনে মনে থাকবে এটা সত্যি আমি আশা করিনি। এখন কি করবি? কোথায় যাবি? ঠিক করেছিস কি? আমার ঢাকায় একটা বন্ধু থাকে, ওখানে চলে যা। ওখানে গিয়ে কিছুদিন থাক, তারপরে কোনো একটা চাকরি ম্যানেজ করতে হবে তোর। না হলে তো চলাফেরা করতে পারবি না। যে করেই হোক তোর তো বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হবে। হ্যাঁ, শাহরিয়ার রিফাত কিন্তু ঠিক কথাই বলেছে। দেখ, আমরা যতটুকু পারি তোকে সাহায্য করব, কিন্তু তোর এই শহরে থাকাটা ঠিক হবে না। কারণ এই শহরে থাকলে তুই অনেক বেশি কষ্ট পাবে, আর আমরা চাই না যে তুই এখানে থেকে কষ্টগুলো আবার নিজের চোখে দেখ। হ্যাঁ, আমি ঢাকায় চলে যাব, কারণ এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আর ওখানে গিয়ে একটা চাকরি নিব, কারণ নিজেকেই হোক নিজে তো চলাফেরা করতে লাগবে, তাই না? আর দোয়া করিস আমার জন্য। আমি ওদের সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে ট্রেনের টিকিট কেটে ট্রেনে বসে পড়লাম। আর একটু পরে ট্রেন ছেড়ে দিল। আর হঠাৎ করেই আমার মোবাইলটা বেজে উঠলো। আমার ফোনটা হাতে নিয়ে দেখলাম তিশা আমাকে কল দিয়েছে। তিশা কল দিয়ে কান্না মাখা কণ্ঠে আমাকে বলতে লাগলো, তোমার সঙ্গে এত বড় ঘটনা ঘটে গেছে, আর অথচ তুমি আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলে না। একা একা আমাকে রেখেই এখান থেকে চলে যাচ্ছ, কাপুরুষের মতো চলে যাচ্ছ কেন তুমি? দেখো, এখন কান্নাকাটির সময় নয়। আমার সঙ্গে যেটা হয়েছে ভালোই হয়েছে। হয়তো বাবার এখানে থাকলে আমি বাস্তবতাটা বুঝতে পারতাম না। এখন বাসা থেকে বের হয়ে গেছি, এখন হয়তো বাস্তবতাটা আমি খুব ভালো করে বুঝতে পারবো। আর টেনশন করো না, আমার মনে হচ্ছে আমার ভালো কিছুই হবে। তুমি এখন কোথায় যাচ্ছ, কি করবে? তোমার তো কিছুই জানা নেই। প্লিজ আমাকে একা রেখে এখান থেকে যেও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। অনেক ভালোবাসি তোমাকে শাহরিয়ার। এরকম বকার মতো কথা বলবে না। আমার সঙ্গে তোমাকে বাস্তবটা মেনে নিতে হবে। আর আমি একজন ধর্ষক, আর ধর্ষকের সঙ্গে তোমার বাবা মা কখনোই বিয়ে দেবে না, তাই না? তুমি আমাকে ভুলে যাও। তোমার লাইফের সঙ্গে এখন আমার লাইফ না। আগে আমার হয়তো সব কিছু ছিল, কিন্তু এখন আমার কোনো কিছুই নেই। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার টাকা পয়সা এইসব কিছু দেখে ভালোবাসা নেই। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমার শুধু তোমাকেই লাগবে। তুমি ছাড়া অন্য কারোর আমার প্রয়োজন নেই। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না শাহরিয়ার। আমি পর্যন্ত নিজেকে শেষ করে দেব, তবু আমি অন্য কাউকে বিয়ে করব না। শোনো, একটা কথা, আমি কেন ঢাকা যাচ্ছি জানো? জানলে হয়তো এই মুহূর্তে তুমি অনেক খুশি হয়ে যাবে। কিছুদিন আগে আমি সেনাবাহিনীর জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর সকল কাজকর্ম শেষে আমার চাকরিটা হয়ে গেছে। জয়েনের ডেটও ছিল আর দুদিন পরে। ভেবেছিলাম সকলকে একসাথে সারপ্রাইজ দিব, কিন্তু আজকে তো আমার সঙ্গে এত বড় একটা সারপ্রাইজ হয়ে যাবে সেটা তো কল্পনাই করিনি। আমার পরশুদিন ট্রেনিংয়ে যেতে হবে, জয়েন করতে হবে। তিশা আমার মুখ থেকে এই কথা শোনার পর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি বুঝতে পারছি তিশা অনেক অবাক হয়ে গিয়েছে। অনেকদিন আগেই অ্যাপ্লাই করেছিলাম, আর আমি পরীক্ষায় পাস করি আর আমার চাকরিটা হয়ে যায়। ভেবেছিলাম মা বাবাকে সারপ্রাইজ দেব, কিন্তু উল্টে মা বাবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। সেই সারপ্রাইজের তুলনায় এই সারপ্রাইজ কোনো কিছুই না। তারপর আমি তিশার সঙ্গে কথা বলতে লাগলাম। দেখতে দেখতে পার হয়ে গেল সময়টা। আমি ঢাকায় এসে পৌঁছালাম রাত 10টার দিকে। পকেটে কিছু টাকা ছিল, আর কিছু টাকা তিশা আমাকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আমি একটা হোটেলে গেলাম, আর সেখানে 2 দিন থেকে আমি পরবর্তী সময়ে ট্রেনিংয়ে চলে আসলাম। আর দেখতে দেখতে পার হয়ে গেল 2টা বছর।
এই 2 বছরে নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। কেউ আমাকে দেখে বলতেই পারবে না ষড়যন্ত্রের কারণে শাহরিয়ার শহর ছেড়ে চলে এসেছে। আজকের শাহরিয়ারের সঙ্গে ওই শাহরিয়ারের অনেক পার্থক্য আছে, তবে আমার নিজের মানুষটার সাপোর্ট ছাড়া কখনোই এত দূর আসতে পারতাম না। আমি কেবিনে বসেছিলাম আর তখনই সাহিব এসে আমাকে বলল স্যার ডাকছেন। আমি তাড়াতাড়ি করে স্যারের কেবিনে আসলাম। স্যারের কেবিনে আসার পর স্যার আমাকে বলতে লাগলো, শারিয়ার, ছোট্ট একটা মিশন আছে, ওখানে তুমি ছাড়া অন্য কেউ যেতে সাহস করবে না। আমি খুব ভালো করেই জানি, আর তোমার পারফরমেন্স অনেক ভালো। আমি সিদ্ধান্ত নিয়েছি এই অপারেশনটা তুমি লিড করবে। জি স্যার, অবশ্যই স্যার। আমি আমার টিম মেম্বারদেরকে আমার সঙ্গে চাই। আমার টিম মেম্বাররা আমার সঙ্গে থাকলে আমি যে কোনো অপারেশন সাকসেসফুলভাবে করতে পারবো। শুনো, আমি তোমাকে কিছু বলি একটা মেয়ের ব্যাপারে। একটা মেয়ে যার নাম হলো মেঘলা চৌধুরী। বাবার অনেক টাকা, বাবার অবৈধ ব্যবসা আছে। বাবা অবসরে যাওয়ার পরে মেয়ে এই ব্যবসাটা নিয়ে আরও আগাতে থাকে। এমনকি অবৈধ ব্যবসা করতে করতে তার একটা গ্যাং তৈরি করে ফেলেছে। আর এখন অবৈধ যত কার্যক্রম আছে সব কিছু করছে। মেয়েটার ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে পারছে না। আমরা যতটুকু জেনেছি মেয়েটার ব্যাপারে তথ্য তোমাকে দিয়েছি। এখন প্রশাসন মেয়েটাকে দেখলে ভয় পায়, কারণ মেয়েটা অনেক বড় গ্যাং তৈরি করে ফেলেছে। প্রতিটা ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই জন্য রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখন মেয়েটার পুরো গ্যাংটাকে ধরার জন্য তোমাকে প্রয়োজন। তুমি আজকে ওই শহরে চলে যাও রাতের ফ্লাইটে। আমি স্যারের কাছ থেকে ফাইলটা নিয়ে সরাসরি আমার কেবিনে চলে আসলাম। আমার কেবিনে এসে ফাইলটার প্রথম পৃষ্ঠা খোলার পর যার ছবি দেখতে পারলাম তার ছবি দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ এটা তো সেই মেঘলা যার ষড়যন্ত্রের কারণে আমার বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। আজ হয়তো আমার মা বাবা আমার উপর ভুল বুঝে আছে। বলতে না বলতেই আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনটা তাকিয়ে দেখলাম তিশা আমাকে কল দিয়েছে। তারপর সে আমাকে বলতে লাগলো, স্যার, আপনি কি এখন ব্যস্ত আছেন? আমার সঙ্গে কি একটু কথা বলা যাবে? অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। যদি আপনি আমার সঙ্গে কথা বলতেন তাহলে আমার অনেক উপকার হয়। তোমার যেমন গুরুত্বপূর্ণ কথা আছে, এই মুহূর্তে আমিও তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে, যেটা শুনলে তুমি বিশ্বাস করতে পারবে না। আগে আমারটা শুনবে, তারপরে আমি তোমারটা শুনবো। বাসা থেকে বলে দিয়েছে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে। এই 2 বছর তো আমি অনেক অনেক চেষ্টা করে আটকে রেখেছি, আর আটকে রাখতে পারবো না। এখন যে আমাকে দেখতে আসবে যদি পছন্দ করে নেয় তাহলে বিয়ে করে নেব। তোমার আশায় বসে থেকে লাভ নেই। হ্যাঁ, এটাও ভালো হয়, কারণ আমার আশায় বসে থেকে তো এখন আর তোমার কোনো লাভ নেই। তোমার তো এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার ওইসব পছন্দ। আমার মতে মেজরকে বিয়ে করা তোমার কি স্বভাব হয়? দেখো, এইসব ফাজলামো মার্কা কথা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। আমি আছি সিরিয়াস মোডে, আর তুমি আমার সঙ্গে ফাজলামি করছো, মজা নিচ্ছ। সত্যি বলছি, আজকে আমাকে দেখতে আসছে, যদি পছন্দ হয়ে যায় তাহলে 2-1 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। মা বাবাকে তো আমি এই 2 বছর পরীক্ষার জন্য আটকে রেখেছিলাম, এখন কি করব? ফাইনাল পরীক্ষা তো শেষ। আমি আজকেই আমার চিরচেনা শহরে আসছি, চিন্তা করো না। আর তোমার আগের কণ্ঠ না অনেক বেশি কিউট, আগের চেয়ে অনেক বেশি মনে হয় সুন্দর হয়ে গেছো। তুমি সত্যি বলছো আজকে আসবে? আচ্ছা, এবার বলো কি হয়েছে তোমার? কি আমার গুরুত্বপূর্ণ কথা? আর মাকে তোমার কথা বলেছি। এখন তুমি যদি মায়ের সঙ্গে কথা না বলো, প্রস্তাব না পাঠাও, তাহলে তো আমাকে বিয়ে দিয়ে দেবে। শোনো, আমি তোমাকে এত কিছু বলতে পারবো না। তোমার আম্মুকে গিয়ে বলবো আমি আপনার মেয়েকে ভালোবাসি অনেক দিন ধরে, সেই ভার্সিটি লাইফ থেকে। আর যেহেতু আমার ব্যাপারে এখন জানো, যদি রাজি হয়ে যায় তাহলে বিয়ে দেবে, আর যদি না হয় তাহলে তোমাকে নিয়ে বের হয়ে চলে আসবো। কারণ এখন আমার গাড়ি বাড়ি সব কিছুই আছে, কোনো কিছুর কমতে নেই। হ্যাঁ, বুঝতে পারলাম। তুমি বিকেলের আগে আসবে, ফ্লাইটে করে চলে আসো, তাহলে তাড়াতাড়ি আসতে পারবে। আর এখন বলো
তোমার কি হয়েছে? কি এমন গুরুত্বপূর্ণ কথা? এরপর আমি তিশাকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর তিশা কোনো কথা বলতে পারছে না। আর কিছুক্ষণ সময় যাওয়ার পর তিশা নিজে থেকে আমাকে বলতে লাগলো, তোমার যেটা কর্তব্য তুমি সেটাই পালন করবে। আইনের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম এবং থাকবো। আর ওর মতো মেয়ের থেকেও কঠিন শাস্তি হওয়া প্রয়োজন আছে। আমি তিশার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি আমার টিমের সদস্যদের কল দিয়ে আমার অফিসের রুমে আসতে বললাম। আর ওরা কিছুক্ষণ পর চলে আসলো। আর সকলকে আমি বললাম গুছিয়ে নেওয়ার জন্য। আজকে আমাদের ফ্লাইট সন্ধ্যার সময়। যথারীতি সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমরা আমাদের সব কিছু নিয়ে ফ্লাইটে করে রওনা দিলাম সেই শহরের উদ্দেশ্যে। 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা সেখানে পৌঁছে গেলাম। আনুষ্ঠানিকতা শেষ করে আমরা একটা হোটেলে প্রবেশ করলাম। হোটেলে উঠে আমি তিশাকে কল দিলাম। তিশাকে কল দেওয়ার পর তিশা আমাকে বলতে লাগলো, তোমার জন্য অনেক অনেক বড় একটা সুখবর রয়েছে, যেটা শোনার পরে তুমি নিজেকে অন্যরকম মনে করবে। যদিও তুমি এখন মিশনে আছো, তবুও এই কথাটা না বললে আর পারছি না। কি বলবে তাড়াতাড়ি বলো, তবে দয়া করে তোমার বিয়ের ব্যাপারে এখন কোনো কথা বলবে না। কালকে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব, কোনো সমস্যা নেই। আর মিশনে এসেছি দেখিয়ে বিয়ে করে যাব না এমন তো কোনো কথা নেই। আমি স্যারের কাছ থেকে আরও অনেক আগেই বিয়ের জন্য অনুমোদন পেয়েছিলাম। স্যারকে বলে দিয়েছিলাম আরও কিছুদিন পরে বিয়ে করব, কারণ আমাদের একটা রুটিন মাফিক চলতে হয়। এটা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়। ঠিক আছে, তুমি কালকে বিয়ে করবে, আমি মাকে জানিয়ে দিচ্ছি। মা যদি রাজি থাকে তাহলে তো ভালোই, কারণ মা তার ভাইয়ের ছেলের সঙ্গে, মানে আমার মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে। এটা নিয়ে অনেক ঝামেলা। বাবাও চায় আমি যেন আমার মামাতো ভাইকে বিয়ে করি, কারণ ওদের টাকা পয়সা অনেক বেশি। ওখানে বিয়ে হলে আমার বাবা মা সব কিছুই পাবে। তুমি কালকে পালিয়ে বিয়ে করবে, অথচ তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই। তুমি সত্যি অন্যরকম মানুষ। আর এখন ভালো কি সুখবর আমার জন্য? আমি তোমার কথা তোমার পরিবারকে বলে দিয়েছি। আসলে আন্টি আমার সঙ্গে অনেকভাবে যোগাযোগ করতো, আমি শেষ পর্যন্ত না বলে থাকতে পারছিলাম না, কারণ ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তাই সব কিছু বলে দিয়েছি। তুমি প্লিজ কালকে দেখা করবে। আমি আপাতত তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এখন মিশনে যাব, তুমি কল রাখো। ফ্রেশ হয়ে আমরা রাতে একটা মিশনে যাব, তাই এখন তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। কালকেরটা কালকে দেখা যাবে। আর মা বাবা এখন ভালো আছে তো? তুমি কি আমার সঙ্গে রাগ করে ফোনটা কেটে দিচ্ছ? দেখো, আমি ও যেটা করেছি তোমার ভালোর জন্য করেছি। এভাবে পরিবার ছাড়া আর কতদিন চলবে? আর ওনারা তো ওনাদের ভুল বুঝতে পেরেছে। তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আর আমি জানি যে তুমি অনেক কষ্ট করেছো, না কেউ দিন পার করেছো, কিন্তু এইগুলো মনে রাখলে তো আর হবে না। ওনারা তো এখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তাই তুমি আর ওনাদের উপর অভিমান করে থেকো না, প্লিজ। আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর আমি যথারীতি সবাইকে খাবার খেয়ে রেডি হতে বললাম। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়ি নিয়ে যেতে শুরু করলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। আমার ফোনটা বেজে ওঠার পর একজন আমাকে উপাস থেকে বলতে লাগলো, ভাই, আমি ওদের খবর পেয়ে গেছি। ওরা এখন জঙ্গলের বাড়িতে রয়েছে, আর সেইখানে প্রায় অনেক মেয়েদেরকে আটকে রাখা হয়েছে। ওদেরকে আজকে রাতে পাচার করে দেবে বর্ডার এলাকায়, আর ওইখান থেকে অন্য একটা দল রিসিভ করে সোজাসুজি অন্য জায়গায় বিক্রি করে দিবে। আর ওই দলটা ওরা কোথায় চলাফেরা করে? মেঘলা রং। ঠিক আছে, তুই ওই জঙ্গল বাড়ির আশেপাশে থাকবি, আমরা এখনই আসছি। আর শোন, তোকে যেন কেউ চিনতে না পারে যে তুই সেনাবাহিনী গোয়েন্দা হিসাবে আছিস। খুবই সাবধানে থাকবি। যদি একবার চিনতে পেরে যায় তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ভাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি কখনো আপনার উপর কথা বলছি? আর এতদিন ধরে আপনাকে তথ্য দিয়েই যাচ্ছি, খবরাখবর দিয়েই যাচ্ছি। আপনি কি আমার মধ্যে কোনো ক্লু পেয়েছেন? পাননি, আর কখনো পাবেনও না। আমি আমার দেশকে ভালোবাসি, আর আমিও চাই ওরা শাস্তি পাক, কারণ ওরা আমার বোনটিকে ওরা রেহাই দেয়নি। আমি কলটা কেটে দিলাম।
আর কল কেটে দেওয়ার পর যথারীতি গাড়িতে করে যেতে লাগলাম। সেখানে পৌঁছাতে প্রায় আমাদের 1 ঘন্টা সময় লাগলো, কারণ এটা শহর থেকে বেশ অনেকটা দূরে। গাড়ি থেকে নামার পর দেখতে পারলাম মুন্না সে জায়গায় দাঁড়িয়ে আছে, আর মুন্না আমাদেরকে দেখে এগিয়ে আসলো। তখন আমাকে শেষে বলতে লাগলো, ভাই, ওদের আস্তানা এইখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ। ওইখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো অপশনই নেই, তাই আমাদের হাঁটা ছাড়া কোনো উপায় নেই। ভাই এখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই আমাদেরকে হেঁটে যাওয়াই অনেক ভালো হবে। আর যেহেতু আমাদের হাতে সময় কম, তাই আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাবো। আর এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ওদের যে কোনো জায়গায় লোক থাকতে পারে, তাই আমরা প্রতিটা পা ফেলার সময় বুঝে শুনে পা ফেলবো আর সামনে আগাবো। সবাই ওয়্যারলেস মাইক্রোফোনে অ্যাক্টিভ থাকবে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আর তোমরা 3 দিক দিয়ে যাবে, আমি যাব একদিক দিয়ে, তোমরা 3 জন করে ভাগ হয়ে যাও। আর রিফাত তুমি আমার সঙ্গে আসবে, আর বাকিটা 3 জন করে ভাগ হয়ে 3 দিক দিয়ে যাবে। তবে এখন আমরা একসঙ্গে যাব, ওই আস্তানে যাওয়ার পর আমরা আলাদা হব। ওকে স্যার, আপনি যেটা বলবেন সেটাই আমি সবাইকে বলে দিচ্ছি। বিষয়টা আর ভাই, এখানে জীবজন্তুর ভয় আছে কি না সেটা জানার খুব ইচ্ছে। জীবজন্তুর ভয় থাকতেই পারে, কারণ এটা জঙ্গল, এখানে যে কোনো কিছুই থাকতে পারে, তাই আমাদেরকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর এটা মনে রাখতে হবে, ওরা যদি কোনো প্রকার সাউন্ড শুনতে পারে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবে, তাই কোনো প্রকার সাউন্ড করা যাবে না, এমনকি বিষাক্ত সাপও থাকতে পারে। স্যার, আমি না গেলে হয় না? আমি না হয় গাড়ির কাছে থেকে গাড়ি পাহারা দেই। ওখানে বিষাক্ত সাপ থাকলে আমাকে যদি একটা সবল দেয়, আমি তো জায়গায় শেষ হয়ে যাব। রিফাত এরকম বকার মধ্যে কথা বলো না, তুমি একজন সেনাবাহিনীর সৈনিক, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। ট্রেনিংয়ের কথা মনে নেই আমরা কী নিয়ে শপথ করেছিলাম? ইয়েস স্যার, সরি স্যার, আর কখনোই এমন হবে না। তারপর আমরা সবাই মিলে একসাথে যেতে শুরু করলাম। মোটামুটি দৌড়াতে দৌড়াতে প্রায় সেই আস্তানার কাছাকাছি চলে আসলাম। খুবই সাবধানে আসার সময় তেমন কোনো কিছু হয়নি। হঠাৎ করে আমার পায়ের উপর একটা শুকনো ডাল পড়ে গেল, যদিও ব্যথা পাইনি, কিন্তু বেশ ভালোই শব্দ হয়েছে। আর তখন সবাইকে বললাম চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য, যেভাবে বলেছিলাম, আর সবাই আমার কথাই তাই করল। সবাই তাড়াতাড়ি করে দিক দিক দিয়ে সবাইকে ঘিরে ফেলল, আর আমি আর রিফাত দুজনে মিলেই সামনে আঘাত শুরু করলাম। হঠাৎ করে দেখলাম 2 জন ছেলে আমাদের দিকে আসছে। আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম, ওদের হাতে লাইট রয়েছে। আমি মাইক্রোফোনে আস্তে আস্তে বললাম, সবাই বন্দুকদের মধ্যে সাইলেন্সার লাগিয়ে নাও, কোনো শব্দ যেন না হয়, আর কেউ আমাকে না বলে সামনে এগোতে যাবে না। আমি বলার পরে সামনে আগাবে। ওখানে কতজন আছে সেটা আমরা জানি না, তাই সাবধান। ওই 2 জন ছেলে আমাদের দিকে আসতে লাগলো, আর আমি ওদেরকে গুলি করে দিলাম। আর সঙ্গে সঙ্গে ওরা ছটফট করতে করতে সেখানেই মারা গেল। ওরা যখন মারা যাচ্ছিল তখন আমি মুখ চেপে ধরে রেখেছিলাম, কারণ ওরা যদি মুখ দিয়ে শব্দ করে তাহলে বাকিরা এখানে চলে আসবে, আর ওরা ওখানেই মারা গেল। তারপর আমরা আবারও সামনে আগাতে শুরু করলাম। আগাতে আগাতে এক সময় সবাই বুঝে গেল তাদেরকে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছি আমরা। আর তখন তুমুল কোলাকুলি শুরু হলো। সেখানে ওরা আমাদের সঙ্গে কখনোই পারল না, কারণ আমরা জায়গা বদল করতে করতে গুলি করেছি। ওরা মনে করেছে আমরা এখানে অনেকজন রয়েছি, তাই ওরা আর কোনো কিছু না পেরে মেঘলা যত ছেলেরা রয়েছে সেখানে সকলেই মারা গেল। তখন মেঘলা নিজেও পালিয়ে যেতে শুরু করেছে। আমি মেঘলাকে ধরে ফেললাম। মেঘলাকে ধরে ফেলার পর তখন মেঘলা আমাকে বলতে লাগলো, তুই এখানে? আমি তো ভাবতে পারছি না, আমি কখনো কল্পনাও করিনি তোর সামনে আমাকে দাঁড়াতে হবে। তার মানে তুই সেই আর্মি অফিসার যাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি। আজ পর্যন্ত কেউ আমার কোনো কিছুই করতে পারিনি, কিন্তু তুই আমার সব কিছুই শেষ করে দিলি। তোর বাপ এত অন্যায় করে গেছে, আর সেই অন্যায়গুলো তুই এখন নিজে করছিস। বাপ মেয়ে মিলে দুজনে পুরো শহরটাকে জ্বালিয়ে দিয়েছিস। সেই জন্য শহরে মানুষগুলো এখন নিরাপদে থাকতে পারছে না। মেয়েগুলো তো বাসা থেকে বের হতেই পারছে না, শুধুমাত্র তোদের কারণে। তোর বাপ তো এখন ঘরে আছে, কিন্তু তুই এসব করে বেড়াচ্ছিস। তুই যে একটা মেয়ে সেটা হয়তো তুই নিজেও জানিস না। সেদিন তোকে আমি এইভাবে বের করে দিয়ে অনেক বেশি ভুল করেছিলাম, কারণ সেদিন তোকে এইভাবে বের করে না দিয়ে যদি মেরে ফেলতাম, কিন্তু আমার স্বপ্নটা সফল হয়নি। তবে
যেটুকু দিয়েছি এটাই অনেক বেশি ফেলেছিলাম। তুই তো পথে ঘাটে বসেই মারা যাবে, কিন্তু সেটা না করে তুই এখন বড় একজন মানুষ হয়ে গেলি। এটাই তো আমার সবচেয়ে বড় খারাপ লাগছে। তুই ভেবেছিলি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কষ্ট পেয়ে মরে যাব, না খেতে পেয়ে মরে যাব। আল্লাহ তাআলা বান্দার সবসময় পাশে থাকেন। বান্দার কখন কি প্রয়োজন সেটা উনি খুব ভালো করে জানেন। তোর মতো ফকিরনি আর তোর মতো এমন দেশদ্রোহিতার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আচ্ছা বাদ দে এখন, আমি তোকে একটা হট নিউজ দিচ্ছি। আমি তোকে অনেক টাকা দেব, আর আমি যা ইনকাম করব এখন থেকে দুজনে 50-50 পার্টনারশিপ। তবুও তুই আমাকে ছেড়ে দে, আর আমি তোকে বিয়ে করব। তুই যদি রাজি থাকিস আজ থেকে সব কিছু বলে যা। যেটা করছে সেটা অনেক অন্যায় করেছে। তোকে আমি এখন বিয়ে করব, তুই এটা ভাবলি কি করে? তোকে বিয়ে করার চেয়ে সারা জীবন চিরকুমার থাকা অনেক বেশি ভালো। কারণ তোর মতো মেয়েকে যে বিয়ে করবে পরের দিন তার লাশ পাওয়া যাবে। আর তোর মতো দেশদ্রোহীকে আমি বিয়ে করে মানুষের কাছে কালাহার হয়ে যাব, তাই না? আর এটা বলতে তোর লজ্জা করলো না? তোর ভিতরে একটু বিন্দু পরিমাণ লজ্জা কাজ করেনি? আমি তোকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, আর ভালোবাসার কারণেই আমি সহ্য করতে না পেরে তোর সঙ্গে এমনটা করে ফেলেছি। আমি জানি এটা আমার জন্য অন্যায় হয়েছে, আর আজকে যেটা করছি এটাও আমার অন্যায় হয়েছে। সব কিছুর জন্য আমি তোর কাছে মাপ চাইছি। তুই চাইলে আমাকে বাঁচাতে পারিস। আমার একটা ইচ্ছা আছে, কি জানিস? সেটা হলো আমি আমার মা বাবার সামনে তোর এবং তোর বাপের খেলা শেষ করব। তোদের বাপ মেয়েকে আমি একসঙ্গে মারব। আমি আমার নিজের মা বাবার সামনে উপর মহলে কি জবাব দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। চাইলে আইনের আওতায় নিয়ে শাস্তি দিতে পারি, এটাই নিয়ম। কারণ তোদের আইনের আওতায় শাস্তি দিলে 1 মাসে ফাঁসি হবে, কিন্তু আমি আমার এসব প্রতিশোধ নিজের হাতে নিতে চাই। আমি তোকে নিজের হাতে মারব, তোর কোনো ছাড়া নেই। বল, তোর বাপ এখন কোথায় আছে? আমি আমার জীবন দিয়ে দিব, তবুও আমি বলবো না আমার বাবা কোথায় আছে। তুই আমার বাবাকে কখনো খুঁজে পাবি না। তোর বাপ এখন কোথায় আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। চল আমার সঙ্গে, তোর মতো শয়তানে সবার সামনে মৃত্যু হবে। আমি মেঘলাকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে যেতে শুরু করলাম, আর বাকিদেরকে সব কিছু বললাম ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। সকল মালামালগুলো যেন ক্যাম্পে ফিরিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে যেন বাসায় পৌঁছে দেওয়া হয়। আর এটা বলে আমি রিফাতকে নিয়ে চলে আসলাম আমার বাসার সামনে। আর বাসায় এসে আমি কলিং বেল দিলাম, তখনই মা বাবা বের হয়ে আসলো। আমাকে দেখে মা বলতে লাগলো, বাবা, তোকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোদেরকে আমি খুঁজে পাইনি। আমাদেরকে তুই ক্ষমা করে দে বাবা। আমরা তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, বিশ্বাস কর। আমরা ভালো নেই তোর জন্য। তুই আমাদের একমাত্র সন্তান, তুই ছাড়া আমার কি আর ভালো থাকি বল? মা, যার জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, যে আমাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এই সেই মেঘলা। তুমি জানো ও এখন কে? ও এখন সন্ত্রাসী, নারী পাচার থেকে শুরু করে ড্রাগসের ব্যবসা, সকল জায়গায় ওর হাত আছে। ওর বাপ সহ এসবের মধ্যে ইনভলভ আছে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে এই মেঘলার বাবা আমার বন্ধু এসবের মাঝে ভালো আছে। আমাকে বলেছিল এসব কাজ করার জন্য, কিন্তু আমি এসব কাজ করিনি বলে আমার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছে এবং আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমি এতদিন ধরে তোর অপেক্ষা করছিলাম। যখন শুনতে পারলাম তিশার কাছ থেকে যে তুই আর্মি অফিসার হয়েছিস, সেদিন থেকে আমার আর কোনো ভয় নেই। দেখছিলাম ওরা ভাব নিয়ে ক্ষতি করলেও আমার ছেলে তো আছে, আমার ছেলে এসে আমার সব কিছু পূরণ করে দেবে। বাবা, যার কারণে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, যার কারণে আমি এই 3 বছর মা বাবার কোনো আদর পাইনি, তাকে কোনোভাবে বাঁচিয়ে রাখবো না। আর তাকে মেরে ফেললে ডিপার্টমেন্টে আমাকে কি বলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি রিফাতকে বললাম মেঘলার বাবাকে ঘুম থেকে তুলে আনার জন্য, আর রিফাতকে ওই শয়তানটাকে তুলে আনলো। আর তুলে আনার পর আমার কাছে অনেকভাবে মাপ চাইতে শুরু করলো। আমি রিফাতকে বললাম গাড়িতে নিয়ে তোলার জন্য। তখন মেঘলা আমাকে বলতে লাগলো, আন্টি, আমি অন্যায় করেছি, অনেক পাপ করেছি, কিন্তু আন্টি আপনি আপনার ছেলেকে বলুন আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আমি বাঁচতে চাই, আপনার ছেলে আমাকে মেরে ফেলবে আন্টি। আমি মেঘলাকে পরপর অনেকগুলো থাপ্পড় মারলাম মা বাবার সামনে। মেঘলা আমার মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলো।
তারপর আমি রিফাতকে বললাম মেঘলাকে নিয়ে যাওয়ার জন্য। মেঘলাকে নিয়ে গেলাম, গুলি করলাম না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হবে না। যদিও পারতাম আমি মেরে ফেলার জন্য, কিন্তু আমি নিজের হাতে তুলে নেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। আইন তাদেরকে শাস্তি দিবে। হ্যাঁ, আমি পারতাম ওদেরকে মেরে ফেলার জন্য। ডিপার্টমেন্টে বলতাম অপারেশনের মধ্যে মারা গিয়েছিল, কিন্তু সেটা উচিত হবে না। আইন কেন নিজের হাতে তুলে নিব? এটা হবে আমি ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসলাম থানায়। থানায় এসে আমি রিমান্ডের জন্য আবেদন করলাম, আর সঙ্গে সঙ্গে স্যার আমাকে পারমিশন দিয়ে দিল। তারপর আমি ওদেরকে টর্চার করে তারপর জিজ্ঞাসাবাদ করতে শুরু করলাম। ওদের সঙ্গে যারা কাজ করে সবাই ধরা পড়ল। এভাবে পার হয়ে গেল 2টা দিন। স্যার আমাকে কল দিল। কল দেওয়ার পর আমাকে বলতে লাগলো, আমি সত্যি তোমার প্রতি অনেক অনেক বেশি খুশি হয়েছি, কারণ তুমি ছাড়া এই অপারেশন কেউ করতে পারতো না। সবাই ফিরে এসেছে, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি কিনা সফলভাবে ফিরে এসেছো। তোমার প্রতি অনেক অনেক দোয়া থাকবে। আর তোমার জন্য একটা সুখবর আছে, তোমার প্রমোশন হয়েছে আর তোমার 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাস পর থেকে তুমি তোমার এলাকায় অফিস করবে। আর শুনলাম তুমি নাকি বিয়ে করবে। রিফাতের থেকে শুনলাম। তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। 1 মাস পরে সে আবার জয়েন করবে। গুড লাক। আমি স্যারের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পর মা বাবাকে বললাম তিশার সঙ্গে তাড়াতাড়ি করে বিয়েটা সেরে ফেলার জন্য। যদিও আমার সময় অনেক কম, কারণ মাত্র 1 মাসের ছুটি পেয়েছি। এটাই দিয়েছে, এটাই অনেক বেশি। পরবর্তীতে আবার ছুটি নিয়ে যাবে, কিন্তু স্যার এখন নিজে থেকে 1 মাসের ছুটি। তারপর ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। আর প্রথমে তিশার মা বাবা একটু অমত করলেও পরবর্তীতে তিশার কারণে রাজি হয়ে যায়। এখন আমি দাঁড়িয়ে আছি আমার বাসর ঘরের পেছন দিকে। আমার বন্ধুরা তখন বলতে লাগলো, দোস্ত, এতদিন পরে বিয়ে করলি, আর হুট করে শহরে প্রবেশ করে মিশন শেষ করলি, আর বিয়েটা করে নিলি। একবার আমাদের কথা চিন্তা করলি না? আচ্ছা ঠিক আছে, তোর এত বছরের প্রেম আজকে পূর্ণতা পেল, তোর জন্য শুভকামনা। কিন্তু আপাতত আমাদেরকে ভেতরে যেতে দে, তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। হারামজাদা, এত বছর পরে আমি তিশাকে পেলাম। কত বছর প্রেম করেছি জানিস? আর মনের মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করছে। তাই এখন আমাকে কোনো বিরক্তি করিস না। তোরা এখন ঘুমা যা। আরে ভাই, তুই তো প্রেম করে বিয়ে করেছিস, পুরনো বউ নতুন খামে করে ঘরে এনেছিস। ভাবি তো আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই। তাই পরে দেখলেও তোর চলবে, আগে আমরা দেখে আসি। ভাই মাপ চাই। এই না 2000 টাকায়, টাকা ছাড়া আমার কাছে কোনো কিছু টাকা নেই। ক্যাশ, বুঝতে পেরেছিস? কালকে ব্যাংকে গিয়ে তারপর টাকা তুলতে হবে। এখন আপাতত এইটাই রাখ, যা। তারপর রিয়াজকে পাঠিয়ে দিয়ে আমিও ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর দেখি মানুষটা ঘোমটা দিয়ে বসে আছেন। আমি তার ঘোমটা তুললাম। তারপর তার দিকে এক পলকে তাকিয়েছিলাম। সে তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? শুধু কি তাকিয়ে থাকলে হবে? এবার মিশনে যেতে হবে না? কত বছর অপেক্ষা করেছি এই দিনটার জন্য, আর কত অপেক্ষা করব। এবার তো আমাকে তোমার সন্তানের আম্মু বানাতেই হবে। যারা প্রেম করে বিয়ে করে তাদের নাকি লজ্জাশরম বলতে কমেই থাকে। আর সেটাই আজকে প্রমাণ পেলাম তোমার কাছ থেকে। ধরো তোমার সঙ্গে যদি আমার অ্যারেঞ্জ ম্যারেজ হতো, তখন কি তুমি এসব বলতে পারতে? তিশা এই কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেলাম। আর সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে আমরা দুজনে মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আসলে ভালোবাসাটা এমনই, প্রিয় মানুষটাকে পেলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।